সিন্দবাদের পঞ্চম সমুদ্র যাত্রা। দীর্ঘকাল ধরিয়া অবিশ্রান্ত সুখ ভোগের পর আমার মন পুনর্বার প্রবাস যাত্রার জন্য অধীর হইয়া উঠিল। আমি পণ্যদ্রব্যাদি সংগ্রহ করিয়া পঞ্চমবার সমুদ্র যাত্রার জন্য প্রস্তুত হইলাম এবং নিকটস্থ বন্দরে শকট যোগে সেই সকল সামগ্রী প্রেরণ করিলাম। অতঃপর আর কোনো কাপ্তেনের উপর বিশ্বাস স্থাপন না করিয়া নিজেই একখানি জাহাজ ক্রয় করিলাম এবং তাহাতে পণ্যদ্রব্য বোঝাই দিয়া দেখিলাম তাহাতে আরো অনেক অধিক দ্রব্য আটিতে পারে। সুতরাং আমি সেই জাহাজে আরো কয়েকজন সওদাগরের জিনিস লইলাম। সুবাতাস পাইয়া জাহাজ চলিতে লাগিল। আমার জাহাজ সর্বপ্রথমে একটি মরু দ্বীপে নঙ্গর করা হইল। সেখানে আমরা একটি রূপপক্ষীর ডিম্ব দেখিতে পাইলাম। ডিম্বটি ফুটিয়া তখন ছানা বাহির হইতে আরম্ভ করিয়াছে। দেখিলাম ছানাটির দেহ তখনও অপূর্ণ। আমার সঙ্গী সওদাগরেরা তাহাদের হস্তস্থিত অস্ত্র দ্বারা ডিম্বটি ভাঙিয়া রুক শাবকটিকে খণ্ড খণ্ড করিয়া কাটিয়া ব্যঞ্জন রাধিয়া খাইল। আমি পূর্বেই তাহাদিগকে এরূপ কার্য করিতে নিষেধ করিয়াছিলাম, কিন্তু তাহারা আমার উপদেশ অগ্রাহ্য করিয়াছিল, কর্ণপাতই করে নাই। সওদাগরেরা আহার শেষ করিয়া উঠিবার পূর্বেই আমরা আকাশে দুই খণ্ড সুবৃহৎ মেঘ দেখিতে পাইলাম। তাহারা আকাশ অন্ধকার করিয়া উড়িয়া আসিতেছিল। আমাদের কাপ্তেন বলিলেন, ইহা মেঘ নহে, নিহত রূপশাবকের পিতামাতাই মেঘের ন্যায় পক্ষ বিস্তার করিয়া আসিতেছে। কাপ্তেন তৎক্ষণাৎ আমাদিগকে জাহাজে উঠিতে অনুরোধ করিলেন। বিলম্বে বিপদে পড়িতে হইবে ভাবিয়া আমরা তৎক্ষণাৎ জাহাজে উঠিয়া জাহাজ ভাসাইয়া দিলাম। রূপপক্ষী দুইটি সেই দ্বীপে উপস্থিত হইয়া তাহাদের শাবকের অদর্শনে অত্যন্ত কাতর স্বরে চিৎকার করিতে লাগিল। তাহার পর তাহারা যে দিক হইতে আসিয়াছিল সেই দিকে উড়িয়া গেল। আমরা দ্রুত বেগে ভিন্ন দিকে ধাবিত হইলাম, কিন্তু পক্ষী দুইটি উড়িতে উড়িতে পুনর্বার আমাদের জাহাজের উপর দেখা দিল। আমরা সভয়ে দেখিলাম তাহাদের প্রত্যেকের নখরে এক একটি সুবৃহৎ প্রস্তর স্তূপ। তাহারা আমাদের জাহাজের ঠিক ঊর্ধ্বে আসিল। একটি পক্ষী প্রস্তর নিক্ষেপ করিল। তখন জাহাজের কাপ্তেন অতি সুকৌশলে জাহাজের গতি পরিবর্তন করিলেন। চক্ষুর নিমিষে জাহাজখানি এত দূরে সরিয়া গেল যে সেই প্রস্তর খণ্ড জাহাজের উপর না পড়িয়া মহা শব্দে সমুদ্র গর্ভে পড়িল। দ্বিতীয় পক্ষীর নিক্ষিপ্ত প্রস্তরের আঘাত হইতে জাহাজখানি কিন্তু আত্মরক্ষা করিতে পারিল না। জাহাজ ঘুরিতে না ঘুরিতে বহু ঊর্ধ্ব হইতে প্রস্তরখানি আসিয়া তাহার উপর নিপতিত হইল এবং জাহাজ সহস্র খণ্ডে চূর্ণ হইয়া গেল। জাহাজের আরোহী ও নাবিকগণ যাহারা প্রস্তরাঘাতে মরিল না, তাহারা জলমগ্ন হইয়া প্রাণ ত্যাগ করিল। জাহাজ চূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমিও জলে পড়িয়াছিলাম, কিন্তু জলমগ্ন হইবার পূর্বেই জাহাজের একখণ্ড কাষ্ঠ আমার হস্তগত হওয়ায় তাহাই অবলম্বন করিয়া জলে ভাসিতে লাগিলাম এবং সৌভাগ্যক্রমে তরঙ্গ বেগে আমি একটি দ্বীপে নিক্ষিপ্ত হইলাম। এই দ্বীপের তীরভাগ সমুদ্র হইতে অনেক উচ্চ। অতি কষ্টে তীরে উঠিয়া ঘাসের উপর শয়ন করিলাম এবং কিয়ৎকাল বিশ্রাম করিয়া দ্বীপ প্রদক্ষিণের জন্য যাত্রা করিলাম। কিছু দূরে আসিয়া আমার মনে হইল আমি একটি পরম রমণীয় উদ্যানে প্রবেশ করিয়াছি। চারিদিকে অতি সুদৃশ্য বৃক্ষ শ্রেণী, নানা জাতীয় ফল পাকিয়া গাছে ঝুলিতেছে এবং কতকগুলি তখনও অপক্ব অবস্থায় রহিয়াছে। সেই উদ্যান ভূমির মধ্যে স্থানে স্থানে নির্মল সলিলপূর্ণ স্রোতস্বিনী প্রবাহিত থাকিয়া
উদ্যানের শোভা ও উর্বরতা শতগুণে বর্ধিত করিয়াছে। আমি উদর পরিপূর্ণ করিয়া সুমিষ্ট ফল ভক্ষণ করিলাম, সুপেয় জলে পিপাসা নিবারণ করিলাম। তাহার পর মুক্ত প্রাঙ্গণে হরিদ্বর্ণ তৃণশয্যায় শয়ন করিলাম। রাত্রি আসিল, কিন্তু এরূপ নির্জন প্রদেশে একাকী সেই রাত্রিকালে আমার নিদ্রাকর্ষণ হইল না। প্রতি মুহূর্তে সাপদ জন্তুর আক্রমণের আশঙ্কায় নিদ্রার বড় ব্যাঘাত হইল। আমি সেই অন্ধকার রাত্রিতে মুক্ত আকাশতলে নির্জন অরণ্য প্রদেশে একাকী শয়ন করিয়া নিজের দুর্বুদ্ধিকে শত শত ধিক্কার প্রদান করিতে লাগিলাম। ইচ্ছা করিয়া এই বিপদের মধ্যে আসিয়া পড়িয়া কি কুকর্মই করিয়াছি ভাবিয়া বিলাপ ও পরিতাপ করিতে লাগিলাম। এই রূপ দুশ্চিন্তায় ও বিলাপে সমস্ত রাত্রি অতিবাহিত হইল। প্রভাতে সূর্যোদয়ে যেন আবার নবজীবন লাভ করিলাম। আমার দুশ্চিন্তা ও অপ্রসন্নতার অনেক লাঘব হইল। আমি উঠিয়া সেই সকল বৃক্ষের মধ্যে ভ্রমণ করিতে লাগিলাম। অনেকক্ষণ পরে একটি ক্ষুদ্র নদীর নিকট উপস্থিত হইয়া দেখিলাম একজন চলৎশক্তিহীন বৃদ্ধ বসিয়া আছে। আমি তাহার সম্মুখে আসিয়া অভিবাদন করিয়া দাঁড়াইলাম। সে আমাকে দেখিয়া কেবল একটু মাথা নাড়িয়া প্রত্যাভিবাদন করিল, কোনো কথা বলিল না। সে সেখানে কি করিতেছে, কোথা হইতেই বা আসিল, তাহা জিজ্ঞাসা করায় সে কোনো উত্তর দিল না। কেবল তাহাকে স্কন্ধে লইয়া আমাকে নদী পার হইবার জন্য ইঙ্গিত করিল। সে যেরূপ ভাব প্রকাশ করিল তাহাতে বুঝিলাম সে কিছু ফল সংগ্রহের অভিপ্রায় করিয়াছে। চলৎশক্তিহীন বৃদ্ধকে এমন নির্জন স্থানে অসহায় অবস্থায় দেখিয়া আমার মনে করুণার সঞ্চার হইল। আমি তাহাকে স্কন্ধে লইয়া নদী পার হইলাম এবং তাহাকে নামিতে বলিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার স্কন্ধ হইতে অবতরণ করিবার জন্য তাহার কিছুমাত্র আগ্রহ দেখা গেল না, বরং সে তাহার লোমাবৃত পদদ্বয় দ্বারা আমার কণ্ঠদেশ দৃঢ় রূপে পরিবেষ্টন করিয়া আমার ঘাড়ে কায়েমি রকমের আসন স্থাপন করিল এবং আমার কণ্ঠদেশ এরূপ সবলে আকর্ষণ করিতে লাগিল যে আমার কণ্ঠরোধের উপক্রম হইল। আমি হাঁপাইতে লাগিলাম, কিন্তু বৃদ্ধটির সেদিকে দৃষ্টি নাই। অবিচলিত ভাবে সে আমার স্কন্ধে বসিয়া রহিল। তবে হস্তের বন্ধন একটু শিথিল করাতে আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলাম। আমি একটু দাঁড়াইব ভাবিতেছি, এমন সময়ে সে আমার পার্শ্বদেশে ও উদরে পদাঘাত করিয়া আমাকে চলিতে বাধ্য করিল। আমি তাহাকে একটি ফলপূর্ণ বৃক্ষের মূল দেশে লইয়া চলিলাম। আমার স্কন্ধে বসিয়া বৃদ্ধ গাছ হইতে প্রচুর ফল পাড়িয়া খাইতে আরম্ভ করিল। বৃদ্ধ চলৎশক্তিবিহীন বটে, কিন্তু খাইল অনেক। হতভাগার পেটটা যেন জ্বালার মতো। সমস্ত দিনের মধ্যে সে একবারও আমার কাঁধ হইতে নামিল না। রাত্রিকালে যখন শয়ন করিলাম তখনও সে আমার স্কন্ধদেশ সবলে আঁকড়াইয়া ধরিয়া শুইয়া পড়িল। প্রভাতে পুনর্বার তাহাকে ঘাড়ে লইয়া উঠিবার জন্য সে পা দিয়া আমাকে পুনঃ পুনঃ খোঁচাইতে লাগিল। আমি মহা বিপন্ন হইয়া পড়িলাম, কিন্তু এই আপদের হাত হইতে উদ্ধার লাভের কোনো উপায় দেখিলাম না। আমার মন বড়ই চিন্তাকুল হইয়া উঠিল। একটা প্রকাণ্ড বোঝা কয়েকদিন ধরিয়া ক্রমাগত ঘাড়ে বহিয়া আমার দেহ অত্যন্ত পরিশ্রান্ত হইয়াছিল। দেহের এই ক্লান্তি ও মনের অবসন্নতা দূর করিবার জন্য আমি এক প্রকার ফলের রস হইতে উৎপন্ন মদ্য প্রচুর পরিমাণে পান করিলাম। ইহাতে আমার দেহে নব বলের সঞ্চার হইল, যথেষ্ট পরিমাণে প্রফুল্লতাও লাভ করিলাম। এমনকি
মদ্যপানে উন্মত্ত হইয়া আমি নৃত্য আরম্ভ করিলাম দেখিয়া বৃদ্ধও সেই মদ্যপানের জন্য আগ্রহ প্রকাশ করিতে লাগিল। আমি তাহাকে আকণ্ঠ মদ্যপান করাইলাম। তখন সে নেশায় বিভোর হইয়া তাহার নিজের ভাষার গান আরম্ভ করিয়া দিল এবং তাহার পদদ্বয়ের বন্ধন খুলিয়া হস্তপদ আস্ফালন করিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। আমিও সুযোগ বুঝিয়া আমার স্কন্ধদেশ হইতে তাহাকে ভূতলে নিক্ষেপ করিলাম। সে ভূমিতে পড়িবা মাত্র এক খণ্ড বৃহৎ প্রস্তরের আঘাতে তাহার মস্তক চূর্ণ করিলাম। সে তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইল। এই রূপে আমি বৃদ্ধের কবল হইতে নিষ্কৃতি লাভ করিয়া সমুদ্র তীরে উপস্থিত হইলাম। দেখিলাম একখানি জাহাজ সুপেয় পানীয় জল সংগ্রহের জন্য অদূরে নোঙর ফেলিয়াছে। আমি জাহাজের ব্যক্তিগণের নিকট উপস্থিত হইয়া তাহাদিগকে আমার বিপদের কথা বলিলাম। আরোহীগণ আমার কথা শুনিয়া আশ্চর্য বোধ করিল। তাহারা বলিল, এই বৃদ্ধ যে তোমার প্রাণবধ করে নাই, ইহাই বিচিত্র। এই সকল মানুষ ভয়ানক রকমের নরপশু। আমি সেই সকল লোকের সহিত জাহাজের উপর উপস্থিত হইলাম। কাপ্তেন আমাকে ভদ্রভাবে গ্রহণ করিলেন। সে স্থান হইতে জাহাজ ছাড়িয়া আমরা একটি বন্দরে উপস্থিত হইলাম। সেখানে সকল গৃহই প্রস্তর নির্মিত। এখানে সওদাগররা অনেকেই জাহাজ হইতে নামিলেন। একজন সওদাগরের অনুরোধে আমিও নামিলাম। তাহার পর কয়েকজন লোকের সহিত আমি কতকগুলি বস্তা লইয়া অরণ্যে প্রবেশ করিলাম। অরণ্যে উপস্থিত হইয়া দেখিলাম প্রচুর নারকেল গাছ, অসংখ্য নারিকেল, কিন্তু তাহা অপেক্ষাও অধিক বানর। আমরা বানরগুলির দিকে ঢিল ছুড়িতে লাগিলাম। বানরগুলি ভয়ানক ক্রুদ্ধ হইয়া উচ্চ বৃক্ষচূড়া হইতে নারিকেল ছিঁড়িয়া আমাদিগের দিকে নিক্ষেপ করিতে লাগিল। এই উপায়ে আমরা বহু সংখ্যক নারিকেল সংগ্রহ করিয়া বাজারে আনিলাম। বাজারে বিক্রয় করিয়া কিঞ্চিত অর্থ লাভ করা গেল। এইভাবে কিছুদিন ধরিয়া নারিকেল সংগ্রহ করা হইল। আমিও কিছু অর্থোপার্জন করিলাম। আমাদের জাহাজখানি এখানে নারিকেলের জন্য অনেক দিন প্রতীক্ষা করিবে জানিয়া আমি সেই বন্দর হইতে অন্য একখানি জাহাজে সেই দ্বীপ পরিত্যাগ করিলাম। সেখান হইতে আমরা কুমারী দ্বীপে উপস্থিত হইলাম। এই দ্বীপে প্রচুর চন্দন তরু জন্মে। স্থানীয় অধিবাসীগণ মদ্যপান করে না, আইনানুসারে তাহা নিষিদ্ধ। আমরা এখানে অনেক গোলমরিচ ও চন্দন কাষ্ঠ সংগ্রহ করিয়া মুক্তা উত্তোলন কার্যে প্রবৃত্ত হইলাম। আমার নিকটে যে অর্থ ছিল তদ্বারা বহু সংখ্যক ডুবুরি নিযুক্ত করিলাম। আমি অল্প দিনের মধ্যে প্রচুর পরিমাণে সুবৃহৎ সুগোল মুক্তা সঞ্চয়ে সমর্থ হইলাম। আশাতিরিক্ত মুক্তা সংগৃহীত হইলে আমরা বালসোরা অভিমুখে জাহাজ ভিড়াইলাম। বালসোরা হইতে বোগদাদে উপস্থিত হইয়া আমি আমার সংগৃহীত গোলমরিচ, চন্দন কাষ্ঠ ও মুক্তা বিক্রয় করিয়া প্রভূত অর্থ লাভ করিলাম। আমার লাভের দশমাংশ আমি গরিব দুঃখীকে প্রদান করিলাম এবং আমার প্রবাস ক্লান্তি দূর করিবার জন্য আমি বন্ধুজনের সহিত বিভিন্ন আনন্দে রত হইলাম। সিন্দবাদ তাহার পঞ্চমবার সমুদ্র ভ্রমণের কাহিনী সমাপ্ত করিয়া সিন্দবাদ মজুরের হস্তে 100 মুদ্রা প্রদান করিলেন। বন্ধুগণকেও সেদিনের জন্য বিদায় দান করিলেন। রাত্রি অধিক হইয়াছিল। পরদিন যথা সময়ে সকলে সিন্দবাদের গৃহে উপস্থিত হইলে পান ভোজনের পর তিনি তাহার ষষ্ঠ সমুদ্র যাত্রার কাহিনী বলিতে আরম্ভ করিলেন।